নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। বহু প্রতীক্ষিত দেউচা পাচামিতে বৃহস্পতিবার থেকেই কয়লা উত্তোলন। বিশ্ববঙ্গের বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে চা বাগানের পরিত্যক্ত জমির 30% শিল্পের জন্য ব্যবহারের ঘোষণা। শিল্প স্থাপনে গতি আনতে রাজ্যে নয়া সিনার্জি ক্লিয়ারেন্স কমিটি ঘোষণা মুখ্যমন্ত্রীর। তারকা খচিত মঞ্চ। মুকেশ আম্বানি থেকে সজ্জন জিন্দাল, সঞ্জীব পুরী বাংলার জন্য বিনিয়োগ লগ্নি টানতে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রজন্মের জন্য কর্মসংস্থান তৈরিতে জোর। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে একের পর এক ঘোষণা মুখ্যমন্ত্রীর। আগামীকাল থেকেই দেউচা পাঁচামিতে কয়লা উত্তোলনের কাজ শুরু হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর, যার ফলে স্থানীয় 1 লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থান হবে বলে জানান মমতা। Basalt mining as a part of overburden removal for coal extraction will begin here. When? Do you want today or tomorrow? Let us decide. From tomorrow it will begin. Everything is ready. It is coming up. আগে 15% ছিল, এবার পরিত্যক্ত চা বাগানের 30% জমিকে শিল্পের ক্ষেত্রে ব্যবহারের ঘোষণা মুখ্যমন্ত্রীর। Now wherever the tea garden, the land is available, where tea plantation is not there, we are allowing instead of 15%, 30%. For hotel business, for commercial utilization, for tourism purpose, for ecotourism purpose. এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে শিল্প স্থাপনের জন্য 5000 একর জমি রয়েছে। 1500 একর জমিতে বেসরকারি বিনিয়োগ করা সম্ভব। 90 লক্ষ MSME ইউনিট রয়েছে রাজ্যে। 5,000 acres of land are available in our state for setting up industry. We have also implemented a significant policy for providing land of industry on a freehold basis. শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে যাবতীয় সমস্যার চটজলদি সমাধানের লক্ষ্যে মুখ্য সচিবের নেতৃত্বে রাজ্য স্তরের শিল্প সমন্বয় সমিতি গঠনের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। Further improve ease of doing business today, I am announcing the formation of a new state level investment synergy committee chaired by the Chief Secretary, which will provide a one-stop time-bound clearance mechanism for investment project. এ পর্যন্ত বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আসা বিনিয়োগ প্রস্তাবের সিংহভাগ রূপায়িত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন বিরোধীদের সমালোচনার জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক সমালোচনার জবাব দিতে তিনি বাধ্য নন, কিন্তু তার সরকার মানুষের কাছে দায়বদ্ধ। Last 7 editions, this is 8. Over rupees 90 lakh 51,000 crore investment proposals have been received. Today morning also somebody questioned. Only 13-14 rupees were not invested. For them I want to say that I don't need a clarification from you people who wants to do the politics, but I need the clarification for the common people. রাজ্যের একাধিক সম্ভাবনা এবং নতুন শিল্প বান্ধব নীতির কথা তুলে ধরে রাজ্যে বিনিয়োগের আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সত্যসুন্দর ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। শুরু 8ম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। হাজির দেশ বিদেশের হেভিওয়েট শিল্পোদ্যোগীরা। বঙ্গের শিল্প মানচিত্রে নতুন নতুন লগ্নি প্রস্তাবের আশায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই বড় বিনিয়োগের প্রস্তাব জিও, JSW, ITC, গোয়েঙ্কা, অম্বুজা গোষ্ঠীর। রাজ্যে বাণিজ্য করার অনুকূল পরিবেশ, আদর্শ পরিকাঠামো। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে শিল্পপতিদের বাংলায় বিনিয়োগ করার আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। Bengal offers investors a prime location. It is a gateway of Eastern, Southeastern and Northeastern and also Eastern India. Southeast Asia. This is the gateway and this is a strategic point, and it is the future for the future destination of industrial investment. And our skill, we are number 1 in our skill. শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন।
বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে চাঁদের হাট। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এক ঝাঁক শিল্পপতি, মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল, সঞ্জীব পুরীদের মতো শিল্পপতিদের উপস্থিতিতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সভাগৃহে চাঁদের হাট। মঞ্চে ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। कई ऐसे चीजें हैं जो हमारे राज्य में देश के सबसे अधिक उत्पादन रॉ मटेरियल के रूप में होता है। हम चाहते हैं कि यहाँ के जितने भी उद्यमी आए हैं, हमारे राज्य में भी आप सबका स्वागत है। বৃহস্পতিবার পর্যন্ত নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে চলবে অষ্টম বিজিবিএস। মমতা দিদি মিন্স বিজনেস। মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মুকেশ আম্বানি। Today, Bengal means soaring vision. Today, Bengal means mighty ambition. Today, Bengal means efficient implementation. In short, Bengal under Mamta Didi means business. And Mamta Didi always means business and business from her heart. বাংলায় আম্বানির বিনিয়োগ, কোটি কোটি টাকার বিনিয়োগ হয়েছে বাংলায়। 1 লক্ষ প্রত্যক্ষ কর্মসংস্থান। দীঘাতে ফাইবার কানেক্টিভিটি করা হবে। আগামী 9 মাসের মধ্যে এআই রেডি ডেটা সেন্টার হবে রাজ্যে। সোলার ক্ষেত্রে বিনিয়োগ। কালীঘাট মন্দিরের পরিকাঠামো নির্মাণ। বাংলাকে শীর্ষে পৌঁছে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মোদ্যোগের প্রশংসা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়ার সঙ্গে একগুচ্ছ বিনিয়োগ। রাজ্যের শিল্প মানচিত্রে এআই হাব। কলকাতায় হবে গ্লোবাল হাব ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। রাজ্যে 7,500 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব আইটিসির। 10,000 কোটি বিনিয়োগ করবে গোয়েঙ্কারা। আগামী 5 বছরে 15,000 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব অম্বুজা গোষ্ঠীর। শালবনীতে 16,000 কোটি টাকা তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ার প্রস্তাব সজ্জন জিন্দালের। ইন্ডাস্ট্রিয়াল পার্ক দুর্গাপুর এয়ারপোর্টে বিনিয়োগের প্রস্তাব সজ্জন জিন্দালের। পর্যটন, যোগাযোগ, অচিরাচরিত শক্তি ও কৃষিক্ষেত্রে রাজ্যের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী ভুটান। বাংলার সঙ্গে একযোগে উন্নয়নের জন্য প্রস্তুত ঝাড়খণ্ডও। শুধুমাত্র শিল্পক্ষেত্রেই নয়, রাজ্যের ক্রীড়াক্ষেত্রেও বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বের দরবারে বাংলার ফুটবলের প্রসারে বিনিয়োগ করার আহ্বান জানান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। সত্যসুন্দর ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। শেষ হলো দিল্লি বিধানসভা ভোট। ভোটদানে উৎসাহ দেখা গিয়েছে সাধারণ মানুষের মধ্যে। সামান্য কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে ভোট হয়েছে শান্তিপূর্ণ। নির্বাচন সূত্রে খবর, বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 57%। ভোটদানের ঝোঁক দেখে বিশেষজ্ঞরা মনে করছেন ভোটদানের হার 60% পেরিয়ে যেতে পারে। মোট 70টি আসনে ভোটদান হয়। ভাগ্য নির্ধারণ 699 জন প্রার্থীর। দিল্লির মসনদে বসবে কে? হ্যাট্রিক করবেন কেজরিওয়াল নাকি পালা বদল হবে? এবারের দিল্লির বিধানসভা নির্বাচনে ভোটদানে মানুষ উৎসাহের সঙ্গে ভোট দিয়েছেন। গত বিধানসভা ভোটে 62টি আসনে জয়ী হয় আম আদমি পার্টি। বিজেপি নিজেদের দখলে রাখে মাত্র 8টি আসন। বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে এবার আপকে সমর্থন করেছে তৃণমূল। গত নির্বাচনে খাতা খুলতে না পারলেও এবারের নির্বাচনে আশাবাদী হাত শিবির। এবারের হাই ভোল্টেজ ভোটে হেভিওয়েট প্রার্থীদের দিকে ছিল রাজনৈতিক বিশেষজ্ঞদের নজর। দিল্লির 2টি বিধানসভা কেন্দ্রে এবার চমকপ্রদ লড়াই হতে চলেছে। নয়াদিল্লি কেন্দ্রে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং বর্মার পুত্র তথা প্রাক্তন সাংসদ প্রবেশ। তাই ওই আসনে কংগ্রেস প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র তথা প্রাক্তন সাংসদ সন্দীপ। কালকাজি কেন্দ্রে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মালেনার বিরুদ্ধে বিজেপির টিকিটে লড়ছেন প্রাক্তন সাংসদ রমেশ বিধুরি। সেখানে কংগ্রেস প্রার্থী প্রাক্তন আপ বিধায়ক তথা বর্তমানে মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী আলকা লাম্বা। অন্যদিকে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এবার পটপরগঞ্জের বদলে জাঙ্গিপুরা থেকে লড়ছেন। এই কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী দিল্লির প্রাক্তন মেয়র কংগ্রেসের ফারহাদ শুরি এবং প্রাক্তন বিধায়ক বিজেপির তরবিন্দর সিং মারওয়াহা। নির্বাচনের দিনেই অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে ওঠে দিল্লির রাজনীতি। আপ বিজেপি একে অপরকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। দিল্লি কার দখলে থাকবে তা পরিষ্কার হয়ে যাবে আগামী 8 তারিখ। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিএম ইন্টার্ন প্রকল্প থেকে মুখ ফেরাচ্ছে যুব সম্প্রদায়। সংসদে কেন্দ্রের পেশ করা তথ্য অনুসারে পিএম ইন্টার্নশিপ স্কিমে প্রায় 33,000 আবেদনকারী অফার প্রত্যাখ্যান করেছেন। সবথেকে বেশি প্রত্যাখ্যাত হয়েছে মোদীর গুজরাট থেকে। যোগীর উত্তরপ্রদেশ সহ হরিয়ানা, গুজরাট ও মধ্যপ্রদেশেও রয়েছে সেই তালিকায়। ঘটনাচক্রে 4টি রাজ্যেই ডাবল ইঞ্জিন সরকার। মাত্র ঘণ্টাখানেকের ব্যবধানে বারচারেক পোশাক বদলাতে দেখা গেল মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কিন্তু এত ফ্যাশন দুরস্ত হয়েও দেশের যুব সমাজের আস্থা অর্জনে কি ব্যর্থ হচ্ছেন মোদী? যে যুব সম্প্রদায়ের সমর্থনে কেন্দ্রে ক্ষমতায় এসেছেন বলে বড়াই করে থাকেন, তারাই কি তাঁর প্রতি আস্থা হারাতে চলেছে? সংসদে পেশ করা পিএম ইন্টার্নশিপ সংক্রান্ত সিপিএম সাংসদ শিবদাসনের এক প্রশ্নের জবাবে কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হরিশ মালহোত্রা যে পরিসংখ্যান দিয়েছেন তাতেই ওই ইঙ্গিত মিলেছে। 2024-25 আর্থিক বাজেটে পিএম ইন্টার্নশিপ স্কিম ঘোষণা করে কেন্দ্র। 5 বছরে 1 কোটি যুবক দেশের 500 প্রতিষ্ঠানে ইন্টার্নশিপে মাসিক ভাতা হিসেবে 5,000 টাকা পাবে। আবেদনকারীর বয়স 21 থেকে 24-এর মধ্যে হতে হবে। অর্থাৎ এই প্রকল্পের ভর কেন্দ্রে রয়েছে দেশের যুব সমাজ। বিভাগীয় মন্ত্রী জানান, মোট 60,866 জন আবেদনকারীকে একাধিক সংস্থার তরফে মোট 82,000 ইন্টার্নশিপের অফার দিয়েছিল। Internship, as different from employment, is to give the youth who till now have not found an opportunity, or because of their lack of having enough exposure and skill sets, the government wanted to give them the opportunity to get the internship or the exposure in the top 500 companies, and through that, with the exposure and with the internship having been completed, they'll be better placed to seek jobs. কিন্তু সেই অফার গ্রহণে একটা বড় অংশের মধ্যে অনীহা দেখা দিয়েছে বলে সরকারি পরিসংখ্যানেই দাবি করা হয়েছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাট ও মধ্যপ্রদেশে অফার ফেরানোর ঘটনা সর্বাধিক। দেশে মোট 32,725 জন ইন্টার্নশিপ অফার ফিরিয়ে দিয়েছেন। গত জানুয়ারির শেষ সপ্তাহের এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। স্বভাবতই মনে করা হচ্ছে যুব সমাজের মুখ ফেরানোটাই গত লোকসভা ভোটে বিজেপির একক গরিষ্ঠতা হারানোর অন্যতম কারণ। পিএম ইন্টার্নশিপের প্রস্তাব গ্রহণে অনীহা মোদীর প্রতি যুব সমাজের মোহভঙ্গের দিক নির্দেশ করছে বলেই রাজনৈতিক মহলের ধারণা। কলকাতা টিভি। দিল্লিতে গণতন্ত্রের উৎসব। প্রয়াগরাজে কুম্ভ স্নানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধর্মীয় সমীকরণকে দিল্লির ভোট বাক্সে টানতেই নয়া স্ট্র্যাটেজি। প্রধানমন্ত্রীর কুম্ভ সফর ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্নের পাহাড়। হাতে রুদ্রাক্ষ, গেরুয়া পোশাক, মহাকুম্ভে পুণ্য স্নান মোদীর। বুধবার দিল্লিতে বিধানসভা নির্বাচন, আর এই দিনেই মহাকুম্ভে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাকুম্ভে পৌঁছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বোটে করে সঙ্গমে পৌঁছন প্রধানমন্ত্রী। তখন মোদীর পরনে ছিল সাদা পাঞ্জাবি ও আকাশী জহর কোট। কড়া নিরাপত্তার মধ্যেই সেখানে পুণ্য স্নান সারেন প্রধানমন্ত্রী। রুদ্রাক্ষের মালা ধরে তাকে মন্ত্রোচ্চারণ করতে দেখা যায়। সঙ্গমে দাঁড়িয়ে হাত জোড় করে প্রার্থনা করেন নম। পুণ্য স্নান সেরেই পোশাক বদলে ফের নৌকা থেকে পুজো সারেন মোদী। 70 আসনের দিল্লি বিধানসভায় ভাগ্য পরীক্ষা চলছে 699 জন প্রার্থীর। আপের হ্যাট্রিক নাকি এবার পালা বদল তা নির্ধারণ করছেন রাজধানীর 1,56,00,000 ভোটার। আর রাজধানীতে ভোটের দিনেই মোদীর প্রয়াগরাজ সফর নিয়েই রাজনৈতিক মহলের শোরগোল। তবে কি দিল্লির নির্বাচনে হিন্দুত্বের তাস খেলতেই মহাকুম্ভে ডুব দেওয়ার জন্য এই দিনটিকে বেছে নিয়েছেন নম? আপের মতে হিন্দুত্বের পালে হাওয়া দিতেই মহাকুম্ভে মোদী। রাজধানীতে পদ্ম ফোটাতে নয়া স্ট্র্যাটেজি বিজেপির। তবে এই স্ট্র্যাটেজি কতটা কাজে আসলো তা বোঝা যাবে 8ই ফেব্রুয়ারি ভোট গণনার দিন। কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
গুটখা পানের পিকে নোংরা হচ্ছে শহরের রাস্তাঘাট। নতুন রঙের প্রলেপে ভরে যাচ্ছে লালচে দাগে। যত্রতত্র পান গুটখার থুতু ফেলা বন্ধ করতে নয়া বিল আনছে রাজ্য সরকার। সূত্রের দাবি, বিল কার্যকর হলে যেখানে সেখানে পিক ফেললে 1000 টাকা জরিমানা দিতে হতে পারে। গুটখা পানের পিকে বিবর্ণ তিলোত্তমা, মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ। গুটখা পানের পিকে বেরঙিন হচ্ছে কলকাতা। নতুন রঙের প্রলেপে ভরে যাচ্ছে লালচে দাগ। আবার শহর জুড়ে যেখানে সেখানে মূত্রত্যাগও চলছে, যা নিয়ে বিরক্ত নাগরিকদের একাংশ। এবার বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যত্রতত্র পান গুটখার থুতু ফেলা বন্ধ করতে কড়া পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। পিক থুতু ফেলার শাস্তি জরিমানা। পান বা গুটখা খেয়ে যত্রতত্র পিক ফেললে এবার মোটা অঙ্কের জরিমানা হবে। চলতি বাজেট অধিবেশনে এমন বিল আনছে রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। তারপরে এই বিলের কথা জানা গিয়েছে। পানির পিক থুতু ফেলা নিয়ে 1980 সালের পুরো আইনের 338 ধারায় জরিমানার উল্লেখ রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় জরিমানাও করা হয় দোষীদের। এবার স্বচ্ছতা অভিযানে বিল আনার সিদ্ধান্ত মমতার সরকারের। আগামী 10ই ফেব্রুয়ারি বাজেট অধিবেশন, সেখানেই বিল পেশ হবে বলে খবর। 2026 সালের বিধানসভা ভোটের আগে মমতা সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। মুখ্যমন্ত্রীর কথায় রাজ্য সরকার রাস্তাঘাট বা নতুন কোনো প্রকল্পে নীল সাদা রং করে, শহরের সৌন্দর্যায়নে জোর দেয়। অথচ সেই সৌন্দর্যায়নে জল ঢেলে দেয় শহরবাসীর একাংশ। গুটখা পানির পিকে ভরিয়ে দেয় সেই সমস্ত সৌন্দর্যায়ন। এবার তা রুখতে নয়া বিল আনছে রাজ্য সরকার। সূত্রের দাবি, বিল কার্যকর হলে যেখানে সেখানে পিক ফেললে 1000 টাকা জরিমানা দিতে হতে পারে। কলকাতা টিভি। শাশুড়ি বৌমার ঝঞ্ঝাট পৌঁছল হাইকোর্টে। রান্নাঘরের অধিকার কার? শাশুড়ির দায়ের করা মামলা শুনলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলার নিষ্পত্তি করবে পুলিশ, নির্দেশ আদালতের। এক সংসারে থাকলে শাশুড়ি ও বৌমার মধ্যে ঠোকাঠুকি লাগবে না, এমন ঘটনা বিরল। এক কথায় এটা ঘর ঘর কি কাহানি। এক সংসারে থাকতে থাকতে থাকার ঘর, বসার ঘর ভাগাভাগি সহ রান্নাঘরে জিনিসপত্র নিয়েও শুরু হয় সমস্যা। সেরকমই স্রেফ রান্নাঘরের দখল কার হাতে থাকবে তা নিয়েই শাশুড়ি ও বৌমার ঝগড়া এবার পৌঁছে গেল একেবারে হাইকোর্টের দুয়ারে। রান্নাঘর তুমি কার, শাশুড়ি নাকি বৌমার? আবেদনকারী অঞ্জু রায়ের দাবি, তার রান্নাঘর থেকে সমস্ত সামগ্রী জোর করে বাইরে ফেলে দেওয়া হয়েছে। তাকে রান্নাঘরের অধিকার থেকে করা হয়েছে বঞ্চিত। ফলে বর্তমানে তিনি একচিলতে শোয়ার ঘরে রান্না করে দিন যাপন করছেন। চিতপুর থানায় অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় রান্নাঘরের দাবিতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শাশুড়ি অঞ্জু। আদালতের রায়, রান্নাঘরের সমস্যার সমাধান করবে কলকাতা পুলিশ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, রান্নাঘর কার দখলে থাকবে তা নিয়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে পুলিশকে। সেই সঙ্গে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে। 2023 সালের 2 আগস্ট স্বামীকে হারান অঞ্জু রায়। 3 মেয়ে ও 1 ছেলের মা তিনি। 3 মেয়েরই বিয়ে হয়ে গিয়েছে। ছেলে বিশ্বজিৎ সংলগ্ন একটি বাড়িতে স্ত্রী ও ছেলেকে নিয়ে আলাদা থাকেন। অভিযোগ, ছেলে বৌমা প্রায় নগদ টাকা ও গয়নার অংশ পাওয়ার জন্য তার উপর চাপ সৃষ্টি করতেন। একমাত্র রান্নাঘরটিও দখল করে নিয়েছেন তারা। বর্তমানে শাশুড়ি শোয়ার ঘরেই বসবাস করেন আর সেখানেই রান্না করে জীবনযাপন করেন। পুলিশকে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। অগত্যা শাশুড়ি হাইকোর্টের দ্বারস্থ হন। ব্যুরো রিপোর্ট, কলকাতা টিভি। ট্রাম্পের অনুপ্রবেশকারী হটাও নীতির রোষানলে মার্কিন ঘোষিত ভারতীয় অবৈধ অভিবাসীরা সামরিক কার্গো বিমানে করে প্রথম দফায় 205 জন ভারতীয়কে ফেরত পাঠালো আমেরিকা। বুধবার বিকেলে 104 জন অবৈধ অভিবাসী নিয়ে অমৃতসরের মাটি ছুঁল আমেরিকার সামরিক কার্গো বিমান। কেন ভারতীয়দের হাতকড়ি পরিয়ে অপমানজনকভাবে মালবাহী সামরিক বিমানে চাপিয়ে প্রত্যর্পণ, উঠছে প্রশ্ন।
ক্ষমতায় ফিরে আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আমেরিকা ফার্স্ট নীতি গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। সেই নীতির সঙ্গে সাযুজ্য রেখে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে আমেরিকা থেকে তাড়ানো শুরু করেছে ট্রাম্প প্রশাসন। সেই নীতির কোপে ভারতীয় অভিবাসীরা বৈধ অভিবাসী না হওয়ায় 205 জন ভারতীয়দের প্রথম দফায় ফেরত পাঠালো আমেরিকা। তবে যাত্রীবাহী বিমানে নয়, ভারতীয়রা ফিরেছেন সামরিক কার্গো বিমানে। বুধবার ভারতীয় অভিবাসীদের নিয়ে অমৃতসরের গুরু রামদাসজি বিমানবন্দরে নামে প্রথম মার্কিন C-17 যুদ্ধ বিমান। এই বিমানে আসা 104 জনের মধ্যে 25 জন মহিলা ও 79 জন পুরুষ, রয়েছে 13টি শিশুও। অবৈধ অভিবাসীদের তালিকায় 33 জন গুজরাতের, হরিয়ানার 33 জন, পাঞ্জাবের মানুষ রয়েছেন 30 জন। বাংলার কেউ সেই তালিকায় নেই। পাঞ্জাবের আপ সরকার জানিয়েছে ফিরে আসা ভারতীয়দের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করা হবে। যাত্রীবাহী বিমানে করে না পাঠিয়ে সামরিক বিমানে করে ভারতীয়দের ফেরত পাঠানোয় শুরু হয়েছে বিতর্ক। C-17 যুদ্ধ বিমান যেখানে মালপত্র বহন করা হয়ে থাকে, সেখানে ভারতীয় অভিবাসীদের গাদাগাদি করে পাঠিয়ে দিয়েছে আমেরিকা। ভালো ব্যবহার ও ব্যবস্থাপনা তো করাই হয়নি। কারা সেই বিমানে আছেন, তাদের বৈধ পরিচয় কি, সেই সংক্রান্ত কোনো তথ্যও দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। এই একই কারণে আমেরিকা থেকে কলম্বিয়ানদের দেশে ফেরানোর জন্য সামরিক বিমানকে আটকে দিয়েছিলেন কলম্বিয়ান বামপন্থী প্রেসিডেন্ট। একই কাজ করে মেক্সিকোও। তাতে পিছপা হতে বাধ্য হয়েছিলেন ট্রাম্প, কিন্তু মোদী সরকার টু শব্দটিও করল না। ট্রাম্প সরকার আমেরিকায় বসবাস করা বিভিন্ন কুখ্যাত অপরাধীদের অনুপ্রবেশকারীদের সঙ্গে মিশিয়ে সামরিক বিমানে অন্য দেশে পাঠিয়ে দিচ্ছে। এমনকি খারাপ ধরনের সংক্রামক রোগে ভোগা বিভিন্ন রোগীকেও অবৈধভাবে চালান করছে যুক্তরাষ্ট্র সরকার। উঠছে এমন অভিযোগও। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে 13ই ফেব্রুয়ারি ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হতে পারে। তার আগে ট্রাম্পের ভারতীয় অভিবাসীদের নিয়ে ধরপাকড়ে এখনও চুপই রয়েছে নয়াদিল্লি। এর আগে ট্রাম্পের এই অভিবাসী তাড়ানোর নীতিকে সমর্থনও করেছেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যেখানে অন্যান্য দেশগুলি ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, তাদের পাল্টা চাপে পিছু হটতে বাধ্য হচ্ছে মার্কিন প্রশাসন, সেখানে ভারত চুপ কেন? বন্ধু ট্রাম্পকে খুশি করতেই কি চুপ নরেন্দ্র মোদীর সরকার? প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।